আজকে হলো 12ই নভেম্বর, মঙ্গলবার। বিকালবেলায় অক্কবাবু এসেছে মায়ের সঙ্গে ঘুরতে জেমার ঘরে। খানিকক্ষণ একটু বসলো, খেলা করলো, আবার একটা নতুন মাসিমণির সঙ্গে আলাপও হলো, ওরও আমারও। আমাকে আজকে একটা বোন ফোন করেছিল, ওর নাম রিম্পা। তো ওর সাথেই কথা বলছিলাম, তখনই ও এসেছিল। অক্কবাবুকেও ওকে একটু দেখালাম। খেলতে খেলতে হঠাৎ করেই ওর নজর যায় নারকেল তেলের এই বোতলের দিকে, আর তখন থেকে এই তেলের বোতলটা নিয়েই ও খেলছে। এতক্ষণ তো ঘরে বসে খেলছিল। ওর মা ভেবেছিল ওকে বাড়িতে নিয়ে যাবে, তো বাড়িতে নেওয়ার জন্য বাইরে বের করেছে, কিন্তু ও তেলের বোতল কিছুতেই ছাড়বে না। ও নিচে বসে পড়েছে, ওখানে বসেই ও খেলা করবে। তো এখন মাটিতে দেখো তেলের বোতলটাকে ঘষাঘষি করছে। ও জানো তো স্নান করতেও ভীষণ পছন্দ করে। কেন জানো? কারণ স্নান করার সময় ওর মাথায় তেল লাগানো হয়, শ্যাম্পু লাগানো হয়, আর সেগুলো ও ভীষণ পছন্দ করে। যাই হোক, আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি, ভেবেছি কয়েকদিন ব্লগ করব না। এই বিকালবেলায় অক্কবাবুর কাণ্ড কারখানা দেখে ভিডিওটা না করে পারলাম না, কারণ সময়ের সাথে এই বাচ্চাগুলো তো বড় হয়ে যাবে, কিন্তু ওদের এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো সময়ের স্রোতে বয়ে যাবে, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমার কাছে কিছুটা হলেও রয়ে যাবে। ইচ্ছে তো করে প্রত্যেকটা মুহূর্তকে ধরে রাখতে, তবে সেটা তো সম্ভব নয়। তাই যতটুকু পারি ততটুকু ক্যামেরাবন্দি করে রাখি। আজ একটু ডাল ভাত করেছিলাম, খানিকক্ষণ আগেই খেয়ে উঠলাম। তবে আজকে সারাদিনের কোনো কিছুই আর ক্যামেরাবন্দি করা হয়নি, তাই বাকি কথা তোমাদের সাথে কালকে হবে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 13ই নভেম্বর, বারটা হলো বুধবার। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে সকালের ব্রেকফাস্টও করে নিয়েছি। তবে সকালের খাবারে আজকে তেমন কিছু আলাদা করে বানাইনি, একটুখানি মুড়ি মেখে নিয়েছিলাম। কালকে রাত্রে একটু বেশি করে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা দিয়েই মুড়ি মেখেছি। কাঁচা ছোলা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই সাথে চাও খেয়েছি। তবে ছোলাটা অন্য কারণে ভিজিয়েছিলাম, ভেবেছিলাম ছোলাটাকে আজকে ঘুগনির মতো রান্না করব, তারপর শুধু ছোলার তরকারিই আজকে সকালে খাবো। তবে সেটা আর করিনি। আজকে দুপুরে ভাবছি একটু আলু পরোটা করব। তার জন্যে 3টে আলু ভালো করে ধুয়ে খোসাটাকে চাকুর সাহায্যে হালকা করে একটু কেটে দিয়ে লবণ আর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে আলুটা আস্তে আস্তে সিদ্ধ হোক, ওদিকে সকালবেলায় অক্কবাবু এসেছিল, অনেকক্ষণ আমার কাছে বসেছিল। এই যে খেলনাপাতি সব ছড়িয়ে রেখে গেছে, সেই সাথে আমি সকালে চা খেয়েছি, গ্লাসটা তোলা হয়নি। তাই এখন সব কিছু একটু জায়গা মতো রেখে বাসনগুলোকে একটু ধুয়ে নিই। তবে নেতুবাবুরা কিন্তু এখনও আসেনি, ওদের আসতে বেশ কয়েকদিন দেরি হবে। কবে আসবে এখনও কিছু ঠিক হয়নি। নেতুবাবুকে আবার একটা ডাক্তার দেখানো হয়েছে, ও মাঝে মধ্যেই পেটে ব্যথার কথাটা বলছে। ছোটির সাথে আমার কালকেই কথা হয়েছে, ও বলল ওদের বাড়ির কাছে কোনো একজন ডাক্তার আছেন, ওনাকে দেখানো হয়েছে নেতুবাবুকে। তো উনি আবার কিছু টেস্ট দিয়েছেন, তো সেই টেস্টের রিপোর্ট পাওয়ার পর ওনাকে দেখিয়ে তারপর হয়তো বাড়িতে আসবে, বা যদি অন্য কোনো জায়গায় রেফার করে সেখানে নিয়ে যাবে। তো কি হবে না হবে সবটাই তো সময়ের উপরে নির্ভর করছে। যেমন যেমন জানবো তেমন তেমন তোমাদেরকেও বলবো। তো আপাতত আমি এটুকুই জানি। বর্তমানে বাচ্চাদের বুদ্ধির বিকাশ বয়সের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তার কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোবাইলই বটে। তো মোবাইল দেখে একটা বাচ্চা অনেক কিছু শিখে যাচ্ছে, আর যেটা তারা মোবাইল দেখে শিখছে সেটা তারা করার বা বলার চেষ্টা করছে। আমরা যে বিষয়টা 10 বছরে শিখেছি সেটা শিখতে ওদের 4 বছরও সময় লাগছে না। আমি নিজে নেতুবাবুকে অনেকবার নোটিস করেছি, ও যে কথাগুলো বলে, ও যে কাজগুলো করে, সেগুলোও ফোন থেকে দেখে শেখে। মাঝে মধ্যে ওর কথা শুনে তো আমার বিশ্বাসই হয় না যে একটা 4 বছরের বাচ্চা এই কথাগুলো বলছে। আমরা তো ভাবছিলাম ও হয়তো পড়ার ভয়ে বা খাওয়ার ভয়ে মিথ্যা কথা বলছে, কারণ সারাদিনে পেটে ব্যথা করে না, যখন খাওয়ার সময় হয় আর যখন পড়তে বসতে হয় তখনই ওর পেটে ব্যথা করে। তবে মামার বাড়িতে যাওয়ার পরেও ও বেশ কয়েকবার পেটে ব্যথার কথাটা বলেছে, আমি থাকতেও বলেছে। তো ওখানে তো পড়ার ভয় নেই, তবে খাওয়ার ভয়টা আছে। এর আগের ডাক্তারবাবু যে টেস্টগুলো দিয়েছিলেন সেগুলোর রিপোর্ট তো নর্মাল ছিল। দেখা যাক এই ডাক্তারবাবু যেগুলো করতে বলেছেন সেগুলোর রিপোর্ট কি আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে আলু পরোটার জন্য বেশ খানিকটা জোগাড় করে ফেলেছি। আটা মেখে রেখেছি, আটা মাখার সময় আটার মধ্যে একটুখানি লবণ, একটু চিনি আর একটুখানি ঘি দিয়ে আটাটাকে মেখেছি। কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ধুয়ে রেখেছি, ওগুলো এখনও কাটা হয়নি। তবে এখন আলুটা দেখছি সিদ্ধ হয়ে গেছে। ইউটিউব দেখেই শিখেছিলাম খোসা শুদ্ধ গোটা আলুর চারিদিকে যদি ছুরি দিয়ে একটু কেটে সিদ্ধ বসানো যায় তাহলে আলুর খোসাটা খুব সহজেই উঠে আসে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। এর থেকে যদি আলুটাকে 4 ফালি করে দিতাম তাহলে বেশি ভালো হতো। তবে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। এখন যদিও আলুটা মাখবো না, তবুও একটু ভেঙে রাখছি।
আমাদের এখানে খুব একটা ঠান্ডা পড়েনি, তবে শীতকাল তো চলে এসেছে। আর শীতকালে আলু সিদ্ধ করে রাখলে কিছুক্ষণ পরেই দেখবে আবার আলুটা শক্ত হয়ে যায়। তো সেই জন্যে আলুটাকে ভালো করে একটু ম্যাশ করে রাখলাম, যখন পরোটা বানাবো তখন বাকি সমস্ত কিছু মিশিয়ে নেব। যাই বলো, প্রেশার কুকারে যে কোনো জিনিস সিদ্ধ তাড়াতাড়ি হয়, তবে সিদ্ধ করার পরে এই জলের দাগটা তাড়াতাড়ি যেতে চায় না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুতেই ওঠাতে পারলাম না। যা উঠলো, বাকি দাগ সময়ের সাথে সাথে আস্তে আস্তে উঠে যাবে। তো আমি এদিকে এখন এক গ্লাস জল নিয়ে বসলাম পান করতে। আসলে সারাদিনের কাজের মধ্যে না দেখবে আমাদের জল খাওয়াটা হয় না। আমরা সব কিছুই খাই, কিন্তু জলটা খুব কম খাওয়া হয়। বিশেষ করে আমার তো বাড়িতে আসার পর জল খাওয়া অনেকটা কমে গেছে। তো সেই জন্যে আমি মাঝে মধ্যে একটু মনে করে বসে এক আধ গ্লাস জল খেয়ে নিই। যখন বহরমপুরে থাকতাম তখন প্রত্যেক দিন 4 থেকে 5 লিটার জল আমি রোজ খেতাম, তবে সেটা বাড়িতে আসার পর 1 থেকে 2 লিটার হয়ে গেছে। এখন অবশ্য হিসাব করে খাওয়াও হয় না। তবে জানো তো, আজকাল আমি মাঝে মধ্যেই আমার বহরমপুরের জীবনযাপনটাকে ভীষণ মিস করি। মনে হয় দিনগুলো কি ভালো ছিল। তখন যখন ওখানে থাকতাম তখন ভাবতাম কবে বাড়ি যাব, আর এখন যখন বাড়িতে এসে থাকা শুরু করেছি এখন মনে হয় যদি আবার ওই জীবনটাকে পেতাম। যাকে এদিকে আমি স্নান করে চলে এসেছি। আসলে আজকে আমি সকালবেলায় স্নান করেছিলাম না, গা ধুয়ে নিয়েছিলাম। এখন স্নান করে এসে পেঁয়াজ কাটতে শুরু করেছি। স্নান করতে ঢোকার আগে মোটরটা চালিয়েছিলাম, ট্যাঙ্কি ফুল হয়ে জল পড়ছে, তাই মোটর বন্ধ করে বাথরুমের কলটা একটু ছেড়ে দিলাম। বাথরুমের যে বালতিটা আছে সেটা একটু ভরে যাবে, আর ওদিকে জল পড়াও বন্ধ হয়ে যাবে। এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কাটাও কেটে নিলাম, আর তারপরে চলে এসেছি ছাদে। আজকে ভাবছি আলু পরোটার মধ্যে একটুখানি কারি পাতা দেবো। তবে জানো তো, আমার এই কারি পাতার গাছ দুটোতে কিছু একটা সমস্যা হচ্ছে। বড় গাছটার পাতাগুলো সবুজ থাকলেও ওদিকে ছোট গাছটার পাতাগুলো কেমন হলদেটে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। সেই সাথে পোকার অত্যাচার তো লেগেই আছে। এখানে কোনো গাছ লাগাতে গেলে কীটনাশক ব্যবহার না করলে মনে হচ্ছে হবে না। দেখি মণ্ডলবাবু বাড়িতে আসুক, তারপর ওকে বলবো। তবে এখানে যে বীজগুলো আমি ছড়িয়েছিলাম তার মধ্যে বিনসের বীজ তো হলোই না, সেই সাথে শিমের বীজও হয়নি, সেই সাথে ধনের গাছগুলো তো এখনও পর্যন্ত কিছুই হলো না। আদৌ হবে কিনা জানি না। তবে হ্যাঁ, যে বিটের বীজগুলো ছড়িয়েছিলাম তার মধ্যে দেখলাম বেশ কয়েকটা হয়েছে। এই যে এটা হলো বিটের গাছ। তবে এই একটা টবে নয়, যে টবগুলোতে বীজ ছড়িয়েছিলাম প্রত্যেকটাতেই হয়েছে। তবে গাছগুলো না একটু রুগ্ন শুকনো হয়েছে, কে জানে হবে কি না। তবে চলো, এখন আর সেসব ভেবে লাভ নেই। এখন আমি কারি পাতা নিয়ে নিচে চলে এসেছি, আর কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এই পাতাগুলোকে ভাবছি একটু ছোট ছোট করে কেটে তারপর ওই আলুর মধ্যে দিয়ে মেখে নেব। এর আগে আমি কখনো কারি পাতা আলু পরোটাতে ব্যবহার করিনি, আজকে প্রথম। ধনেপাতা দিলে তো ভালোই লাগে, দেখি কারি পাতা দিলে কেমন লাগে খেতে। তো এদিকে আমি আলুর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। ওই তো একটুখানি লবণ দিলাম আর একটুখানি জিরের গুঁড়ো দিলাম, আর ওই পেঁয়াজ লঙ্কা কারি পাতা, ব্যাস। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আর ধনেপাতা দিলাম না। তবে হ্যাঁ, জিরে গুঁড়োটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো ছিল। আর এবার আটাটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আজকে আটাটা না ভীষণ ভালো মেখেছি, এত সফট হয়েছে। তো এতটা আটা তো আমার লাগবে না, আমি 2টো করব পরোটা, বাকি আটাটা ভাবছি ফ্রিজে রেখে দেব। তোমাদেরকে তো অনেকবার বলেছি আটার তৈরি খাবার দাবার খেতে আমি বেশ পছন্দ করি, তবে আলুর পরোটা খেতে আমি একটু বেশিই পছন্দ করি। তবে হ্যাঁ, খুব ভালো বানাতে পারি না, যেমন পারি চেষ্টা করি, নিজের খাওয়ার মতো এক প্রকার হয়েই যায়। তো আজকে কিন্তু আলুর পরোটা বানানোর একটা বিশেষ কারণ আছে, আর কারণটা হলো আমার ঘরে না চালটা একটু বেশি হয়ে গেছে, সেই সাথে ঘরে সবজি টবজিও বেশি হয়ে গেছে। আসলে গত সোমবার হাটে আমার যাওয়া হয়নি, একদমই ইচ্ছে করছিল না। ভাবলাম শুক্রবারে যাব, তবে শুক্রবার আসতে এখনো মাঝে একদিন বাকি। কথা ছিল মণ্ডলবাবু বাড়িতে এসে তারপর 1 বস্তা চাল নিয়ে আসবে। ততদিনে আমার কাছে যা চাল ছিল তাতে আমার ভালোভাবে হয়েও যেত, কিন্তু কি আর করা যাবে, ঘরে চাল আমার বেশি হতে চলল। মণ্ডলবাবুর আসার এখনো সময়ই হলো না। এখন চাল আনতে হবে, কিন্তু বাজারে যাইনি বলে চালটাও আনা হয়নি। বহরমপুরে যখন থাকতাম তখন এই ছোটোখাটো ব্যাপারে মণ্ডলবাবুর ওপরে আমি একেবারেই নির্ভরশীল ছিলাম না। আমার সমস্ত কাজ আমি নিজেই করতাম, কারণ সেখানে বাজারটা খুব কাছে ছিল। এখানে যেহেতু বাজারটা অনেকটা দূরে, তাই 1-2 কাজের জন্য বাজারে যেতে একেবারেই ভালো লাগে না। আর জানি না কেন এখন আমার বাড়ি থেকে বেরোতেও খুব একটা ভালো লাগে না। মণ্ডলবাবু অবশ্য বর্ণিকাদের বাড়ি থেকে আসার দিন বলেছিল নাজিরপুরে নেমে বাজার করে নিয়ে তারপরে আসতে, কিন্তু সেদিন যেহেতু আমি শাড়ি পরেছিলাম, আর ওই শাড়ি পরে বাজারে যাওয়া, বাজার করে সেগুলো বয়ে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই সেদিন আর আমি নামিনি। তবে জানো, একটা সময় ছিল যখন এই মণ্ডলবাবুই আমার হাটে যাওয়া পছন্দ করতো না। বাপের বাড়িতে থাকাকালীন যখন হাটে যেতাম তখন মাঝে মধ্যেই বলতো, বাড়িতে তো আরও সবাই আছে, তারা যেতে পারে, তুমি কেন যাও?
তখন ওর এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর ছিল না। সত্যিই আমি ছাড়াও বাড়িতে এমন অনেকে ছিল যারা হাট করতে পারতো, কিন্তু তাও আমি মাঝে মধ্যে যেতাম। কিন্তু আজ বুঝতে পারি যে আমি কেন যেতাম, কারণ আমার জন্যে এই দিনগুলো অপেক্ষা করছিল। আমাদের সঙ্গে কি হবে না হবে সবটাই পূর্ব পরিকল্পিত। তবে না, আমরা সেই পরিকল্পনা করি না, কোনো এক অদৃশ্য শক্তি আগে থেকেই আমাদের জন্য সব কিছু পরিকল্পনা করে রাখে। আমরা শুধু সেই মতো কাজগুলোকে বাস্তবায়িত করি, এটুকুই যা। আমার তো তাই মনে হয়, কারণ তখন কেন বাজার করা শিখেছি, কেন হাটে যেতাম সেটা আমি নিজেও জানি না। যখন মণ্ডলবাবু জিজ্ঞেস করতো তখনও আমার কাছে প্রশ্নের উত্তর ছিল না, কিন্তু আজ আমি বুঝতে পারি সেই সময়ে এই কাজগুলো যদি না শিখতাম তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তখন মাঝে মধ্যে ওই কাজগুলো করতেও একটু কষ্ট হতো, মনে হতো আমাকে কেন বলছে, দাদাকে কেন বলছে না। তবে এখন মনে হয় ভাগ্যিস আমাকেও কাজগুলো শিখিয়েছিল, তাই আজ আমি সেই কাজগুলোকে করতে পারছি কারোর ওপর নির্ভর না করে। তবে এখন কোনো কোনো ক্ষেত্রে মণ্ডলবাবুর ওপরে আমি একটু নির্ভরশীল হয়ে গেছি। সেটা আমার জন্যে নয়, সেটা ওরই জন্যে। ও আমাকে সেই কাজগুলো করে দেয় বা করে দিতে চায়, সেই জন্যেই হয়তো আমি হয়ে গেছি। তবে এটা কিন্তু ভালো নয়, এটা একটা খারাপ দিক। আর যদি আমি ওর ওপরে নির্ভরশীল না হতাম তাহলে কিন্তু আমার ঘরে চালটাও বেশি হতো না। তবে কি আর করা যাবে, দেখি পরশুদিন গিয়ে যদি পারি 1 বস্তা নিয়ে আসবো, না হলে আগের মতো 3 কিলো চাল নিয়ে আসবো। তবে জানো তো, মাঝে মধ্যে যখন এই সমস্ত সমস্যার সম্মুখীন হই তখন মনে হয় জীবনে টাকাটাই সব নয়। টাকার পাশাপাশি জীবনে আরও অনেক কিছুর প্রয়োজন হয়। অনেক সময় আমাদের কাছে টাকা থাকলেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা পাই না। আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা তাদের টাকার দাম্ভিকতা দেখায়। তারা মনে করে তাদের কাছে টাকা আছে, তার মানে জীবনে তারা সব কিছু কিনতে পারে। হ্যাঁ, সব কিছু কেনা যায় বটে, তবে টাকা দিয়ে না সম্পর্ক আর ভালোবাসাটা কেনা যায় না। সেটা অন্তর থেকে আসে, সেই আন্তরিকতাটা টাকা কখনো দিতে পারবে না। তবে হ্যাঁ, জীবনে পর্যাপ্ত অর্থ তোমার কাছে থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমায় গুরুত্ব দেবে না। তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যত ভালোই হও না কেন, কোনো আত্মীয় পরিজনও ভালো করে তোমার সাথে কথা বলবে না। বসতে বলা বা থাকতে বলা তো অনেক দূরের কথা। যাই হোক, অনেক কথা বললাম। এদিকে তো আমার আলুর পরোটা প্রায় খাওয়া হয়ে গেল, একটা তো খেয়ে নিয়েছি, আজ আবার একটু ওপর দিয়ে চিজ দিয়েছি। খেতে যে কি ভালো হয়েছে সে কথা আর কি বলবো তোমাদের। প্রথমটা তো খুব সুন্দর করে পিৎজা কাটার দিয়ে কেটে সস মাঝখানে রেখে সাজিয়ে গুছিয়ে খেলাম, কিন্তু দ্বিতীয়টার বেলাতে অত সময় নেই। কারণ আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, হাল বন্ধ করা যায় কিন্তু মুখ বন্ধ করা যায় না খাওয়ার সময়। তাই অতক্ষণ আর অপেক্ষা করতে পারলাম না। আর তার থেকেও বড় কথা হলো, খিদেও লেগেছে আর খাবারটা খেতেও ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে মুখ থেকে যেন শেষ না হয় খাবারটা। বর্ণিকার বাড়ি থেকে আসার পরে ভেবেছি খাওয়া দাওয়া আমি একটু কন্ট্রোল করব, তুলনামূলকভাবে একটু কম খাবো। সেদিন রাত্রিবেলায় রুমি বলছিল, তুই কিন্তু আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছিস। কথাটা শোনার পরে আমি মোটেও খুশি হইনি, মনে মনে একটু দুঃখই পেয়েছি। ভেবেছি না, এবার আমাকে একটু রোগা হতে হবে, একটু ফিট হতে হবে। তবে আমার মতন মহিলার ওটা শুধু ভাবনা পর্যন্তই থাকবে, কার্যকারী হবে বলে আমার বিশ্বাস নেই। কারণ যে মুখ পালতে পারবে না তার দ্বারা ফিট হওয়া কখনোই সম্ভব নয়। আমি 2টো পরোটা খেয়ে নিয়েছি জানো, ভেবেছি একটা পরোটা খাবো আর একটার অর্ধেকটা খাবো, বাকি অর্ধেকটা সন্ধ্যাবেলায় খাবো। কিন্তু যতক্ষণ না শেষ হলো ততক্ষণ আমি খাওয়া ছেড়ে উঠলামই না জানো। তো আমার দ্বারা ফিট হওয়া কি সম্ভব তোমরাই বলো। জানি তোমরাও বলবে অমৃতা খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করো, কিন্তু আমি জানি না কবে অমৃতা খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারবে। আদৌ পারবো কিনা আমি সেটাও জানি না। তবে এখন আমাকে বাসনগুলো ধুতে হবে। আজ একটা নতুন ভিম লিকুইডের প্যাকেট বের করলাম, এর আগে একটা বের করেছিলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কি করে যে শেষ হলো সেটাই বুঝতে পারলাম না। যেমন খাবার দাবার খাই তেমন ভিম লিকুইডও শেষ করছি আমি। 2 লিটার মনে হয় 1 বছরও গেল না। একা মানুষের 2 লিটার লাগে বলো তো। যাই হোক, বাসনগুলো ধুয়ে এখন কল থেকে 1 বালতি খাওয়ার জল এনে ঘরে রাখলাম, আর তারপর চলে এলাম ঘোষ কাকার কাছে দুধ নেওয়ার জন্যে। প্রায় প্রত্যেক দিনই ভাবি রাত্রিবেলায় দুধটা গরম করে খেয়ে তারপরে শোবো, একদিনও হয় না, সেই দুধ জমেই যায় ফ্রিজে। তোমরাও অনেকে বলো যখন দুধ খাও না তাহলে কেন নাও। সত্যি কেন যে নিই সেটা আমি নিজেও জানি না। তবে ওই যে মাঝে মধ্যে পনির করে খাই, পনির খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু দুধ গরম করে শুধু দুধ খেতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ঘরে এসে দুধটা রেখে 1 গ্লাস জল খেয়ে আমি আবার চলে এসেছি ছাদে এই গাছগুলোকে একটু জল খাওয়ানোর জন্যে।
আমি তো প্রত্যেক দিন গাছেদের শুধু একটু জলই খাওয়াই, আলাদা করে আর কোনো খাবার খাওয়াই না। তবে এখন মনে হচ্ছে এই গাছেদের আলাদা করে একটু খাবারেরও প্রয়োজন আছে। তবে সেটা মণ্ডলবাবু আসবে, তারপরেই পাবে। তো আমি ছাদ থেকে এসে একটু চায়ের জল বসিয়ে দিলাম। আর এবার কালকে রাতে যে ছোলাটা ভিজিয়েছিলাম, সকালে কিছুটা খেয়েছিলাম, আর বাকি ছোলাটাকে ভালো করে ধুয়ে একটা কাপড়ে মুড়ে অঙ্কুরিত হওয়ার জন্য রেখে দেব। অঙ্কুরিত ছোলা খেতে আমার বেশি ভালো লাগে, আর ওটা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, ওই ভিডিওর কমেন্ট সেকশনটা ইউটিউব অটোমেটিক বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকবার খোলার চেষ্টা করলাম, তাও দেখছি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো বাচ্চাদের অ্যাক্টিভিটিস ছিল, তবে খুব বেশি ছিল না। এক একটা ভিডিওর কমেন্ট সেকশন কেন যেরকম হয় আমি বুঝতে পারি না। তবে যেদিন তোমাদের কমেন্টস পড়তে পারি না, সেদিন আমার মনটা একটু খারাপ হয়ে যায়। কারণ তোমরা তো আমার ভিডিও দেখতে পাও, আর আমি তোমাদের কমেন্টস পড়েই তোমাদের সঙ্গে কানেক্ট থাকতে পারি। আশা রাখছি এই ভিডিওর কমেন্ট সেকশনটা বন্ধ হবে না। তবুও অক্কবাবুর অ্যাক্টিভিটিস খানিকক্ষণ আছে, তাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমরা অন্য কোনো ভিডিওতে কমেন্টস করে দিও। একেতে মণ্ডলবাবু বাড়িতে আসছে না, তার উপরে খুব একটা কথাও হচ্ছে না। তার মধ্যে যদি আবার তোমাদের কমেন্টস পড়তে না পারি, তাহলে তো আমি পুরো পাগলই হয়ে যাব। রাতের জন্যে একটু ভাত করে নিয়েছি। সকালের খানিকটা আটা মাখা আছে, তবে ভাবছি কালকে সকালে ওটা করে নেব। আর এখন কালকের একটু ডাল ছিল, সেই ডালটা গরম করে একটুখানি আলুও ভেজে নিচ্ছি। ভেবেছিলাম রাতে শুধু ডাল আর কলা ভাজাই খাবো, আলু খাবো না। কিন্তু কলা ভাজাটা না একটু বেশি পুড়ে গেছে, তাই একটুখানি আলুও ভেজে নিলাম। আলু ভাজতে গিয়ে একটা কথা মনে পড়লো, অনেকে না আলুর পরোটা করার সময় আলুটাকে একটু তেলে ভেজে নেয়। আমি অবশ্য ভাজি না, আমার না ভেজেই ভালো লাগে। তবে তোমরা কেমন করে বানাও আমাকে একটু জানিও তো। মণ্ডলবাবু অবশ্য বলে আলুটা একটু ভেজে নিলেই নাকি বেশি ভালো লাগে। তবে আমার ওসব কোনো ব্যাপার নেই, হলেই হলো। তো এদিকে আমি খাবারটা নিয়ে বসে পড়েছি খেতে। আর রাতের খাবারটা খেয়ে এখন যে কটা বাসন হয়েছে, সেই বাসনগুলো মণ্ডলবাবুর সঙ্গে গল্প করতে করতে ধুয়ে নিলাম। আর তারপর গ্যাসটাকে একটু পরিষ্কার করে ঘরটাকেও একটু মুছে নিচ্ছি। তো আজকের দিনের গল্পটা এখানেই শেষ হলো। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।